আমাদের এজমালি যদি কোনো সম্পদ থাকে, অর্থাৎ যে সম্পদ আমরা সবাই ভোগ করতে পারি, যার মালিক আমরা সবাই বাঙালি মাত্রই, কারণ বাঙালি তো অনেক ভাগ হয়ে গেছে, বাঙালি দেশ ভাগ করেছে, বাঙালি তাদের উত্তরাধিকারগুলো ভাগ করেছে, বাঙালি অনেক কিছু ভাগ করেছে। কিন্তু এর মধ্যে কিছু এজমালি বিষয় আছে। এই এজমালির মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ। অর্থাৎ আমরা যদি আবার ফিরে যাই, চৈতি যেটা বললো আমার কাছে খুব ভালো লেগেছে, যে পূর্বপুরুষের নাম সে স্মরণ করতে চাচ্ছে, এর মধ্যে একজন দুজনের পরেই তার মনে হলো যে রবীন্দ্রনাথ। অর্থাৎ রবীন্দ্রনাথই হচ্ছে আমাদের সবার পূর্বপুরুষ বা আমাদের ঠিকানা। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে আমি এটা অনেক জায়গায় বলবো, অনেক ক্ষেত্রেই এই চৈতির নাম উল্লেখ করেই বলবো যে দেখো যে আমাদের পূর্বপুরুষের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কত, বিতর্কের জায়গাগুলো আমরা একটু পরে আসি, নানাজন নানা তর্ক বিতর্ক করেছে, কিন্তু তর্ক বিতর্কের আগে একজন মানুষ কি করে রবীন্দ্রনাথ হলেন সেটি আমরা আগে একটু স্মরণ করি। এই মানুষটি কাব্যগ্রন্থের সংখ্যা যদি বিবেচনা করি, কাব্যগ্রন্থের সংখ্যা বিবেচনা করলে দেখা যাচ্ছে 47টি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। নাট্যগ্রন্থের বিবেচনা যদি করি, নাট্যগ্রন্থ লিখেছেন 39টি। উপন্যাস এবং ছোট গল্পের সংখ্যা, গ্রন্থের সংখ্যা, রবীন্দ্রনাথের ছোট গল্প গল্পগুচ্ছে বেরিয়েছে, এছাড়াও আরো কয়েকটি আলাদা আলাদা করে বেরিয়েছে। উপন্যাস এবং ছোট গল্পের গ্রন্থের সংখ্যা যদি বিবেচনা করি, তার সংখ্যাও কিন্তু 23। প্রবন্ধ গ্রন্থের সংখ্যা হচ্ছে 39। চিঠিপত্র, আমরা তো চিঠিপত্র এখন লেখা ছেড়ে দিয়েছি, ফেসবুকেও যা লিখেছি সেগুলোকেও যদি বিবেচনা করি, তারপরেও এখনো রবীন্দ্রনাথের সংখ্যায় মিলবে না। রবীন্দ্রনাথের 16 খণ্ডে চিঠিপত্র সংকলিত হয়েছে, 16টি খণ্ডে ছোট ছোট করে এই খণ্ডে রবীন্দ্রনাথের চিঠিপত্র, এবং 3টি পৃথক গ্রন্থে, যেগুলোর মধ্যে আমরা জানি যে তার অনেক কিছু ভ্রমণের কথা ইত্যাদি ইত্যাদি ছাপা হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথকে যদি বিবেচনা করি, রবীন্দ্রনাথের রচনা এত, তিনি এত কিভাবে লিখলেন এটি হচ্ছে একটা বিস্ময়ের ব্যাপার। আমরা যারা আজকে রবীন্দ্রনাথ পড়ি, পড়াই, কিংবা রবীন্দ্রনাথকে গালিগালাজ করি, নানা কিছু করি, তারা রবীন্দ্রনাথের কাছাকাছি কাজ করতে পারবো কি না এইটি কিন্তু একটা প্রশ্নের। এবং ইতোমধ্যেই দেখা গেছে কোনো বাঙালি এখন পর্যন্ত যারা এই পর্যন্ত লিখেছেন, অন্তত মান এবং পরিমাণে রবীন্দ্রনাথকে অতিক্রম করতে পারেননি। তার মানে এখনও রবীন্দ্রনাথ আমাদের কাছে স্বয়ম্ভু হয়েই রয়েছেন। আমি তো সংখ্যার কথা বললাম তার লেখালেখির। যদি রবীন্দ্রনাথের নৃত্যকলা নামে একটা পৃথক নৃত্য আঙ্গিকও প্রচলন করেছেন, ভারতের বিভিন্ন লোকনৃত্যকে একত্রিত করে, এই যে সিংহলি, ক্যান্ডি নৃত্য কিংবা ইন্দোনেশিয়ার লোকনৃত্যের সমন্বয়ে এই কাজগুলো তিনি করেছেন, অর্থাৎ নিজের মতো করে বাঙালি সংস্কৃতিকে তিনি দেবার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের চিত্রকলা, চিত্রকলাতে একটি নূতন ধারা, লেখা হলো তার কাছে ছবির মতো। লেখাগুলোকে যখন তিনি আঁকছেন, আঁকতে আঁকতে সেখান থেকে তিনি ছবি বের করছেন, একটা চিত্র বের করছেন। এবং এই রকম করে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ আমাদের সামনে নূতন পথ প্রদর্শন করছেন। বঙ্কিমচন্দ্রের লেখাগুলো যদি দেখি, কিংবা মাইকেল মধুসূদন দত্তের, তার ইংরেজি লেখা, এই দুইজনের ইংরেজি লেখা অসাধারণ, যে কোনো ইংরেজকে ফেল করে দেবে, হার মানিয়ে দেবে। কিন্তু তাদের বাংলা লেখা দেখতে গেলে দেখা যায় ওই 9-10-এর ছাত্রছাত্রীদের মতো, কিংবা কারো কারো ক্ষেত্রে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মতো। আমি বঙ্কিমচন্দ্রের হাতের লেখা, বাংলা হাতের লেখা দেখে ভাবছি যে এমন কেন হাতের লেখা। কিন্তু এর পরেই এটার উত্তরটি হলো, তখন পর্যন্ত বাঙালির সামনে হাতের লেখার একটি আদর্শ দাঁড় করাতে কেউ পারেননি। যে যার মতো লিখে গেছেন, এবং আধুনিক লেখক, আধুনিক হাতের লেখার জায়গাটি রবীন্দ্রনাথের আগ পর্যন্ত কেউ পারেননি। রবীন্দ্রনাথ চিন্তা করলেন, ইংরেজেরা যেমন কার্সিভে লিখেন, অর্থাৎ কলম না তুলে আঁকিয়ে বাঁকিয়ে পুরো লেখাটা তৈরি করে দিয়ে শুধু টি এর মাথা কাটেন, আয়ের ডটটা দেন, এরকম বাংলাকে কি করে করা যায়, তিনি এমন করে একটি হস্তলিপিও তৈরি করলেন। এবং বাঙালির সামনে পরবর্তীকালে এই হস্তলিপি সবাই প্রায় অনুসরণ করেছেন, দীর্ঘদিন অনুসৃত ছিল। নজরুল ইসলামের লেখা, রবীন্দ্রনাথের এই লেখাকেই অনুসরণ করা, সুকান্তের লেখা তো হুবহু রবীন্দ্রনাথের হাতের লেখা অনুসরণ করা। এই যে কার্সিভটা বাঁকা করে সুন্দর করে পুরো লেখাটা প্রকাশ, এটি কিন্তু রবীন্দ্রনাথ করেছেন। তার মানে হলো রবীন্দ্রনাথ আমাদের সামনে ওই জায়গাটি তৈরি করেছেন, যে শুধু ভাবনার ক্ষেত্রে নয়, প্রকাশের জায়গাটিও তিনি তৈরি করেছেন। এবং রবীন্দ্রনাথ জানতেন জীবনটা কি করে
উপভোগ করতে হয়। একই সঙ্গে রচনা এবং জীবনকে উপভোগ করা, সবচেয়ে ভালো কলমটি তার চাই, সবচেয়ে ভালো কালিটি দিয়ে তিনি লিখবেন। রবীন্দ্রনাথের যে জিনিসগুলো এখনো শিলাইদহে রয়ে গেছে, এখনো প্রতিস্বরে এই এত লুটটুট হওয়ার পরেও থেকে গেছে, কিংবা আমরা যদি বিশ্বভারতীতে যাই, সেখানে রবীন্দ্র যে সংগ্রহশালা সেখানে দেখি, সেখানে দেখব রবীন্দ্রনাথের কলম, ওই সময় তিনি জার্মানি থেকে কলম নিয়ে আসতেন, ওই সময় তিনি ইংল্যান্ড থেকে কালি নিয়ে আসতেন, নিয়ে এসে তিনি লিখতেন। অর্থাৎ আমি যে জিনিসটি করব সেটি হবে ভালো একটি জিনিসের মধ্য দিয়ে। আমাদের এখন লেখকেরা কি করেন, আমাদের লেখকদের, আমি যে দুজন লেখক আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে বলছি না, আমাদের অনেকেই মনে করেন এটি দারিদ্র্যের একটা বিষয় থাকে, সামর্থ্যের একটা বিষয় থাকে, একটি অন্য কিছুও থাকে। কিন্তু রবীন্দ্রনাথ এগুলোকে অতিক্রম করেছেন। তিনি কি করেছেন, আমি যে কম্পিউটার, এখনকার দিনে আমি যে কম্পিউটারে লিখবো, আমার অন্য ক্ষেত্রে আমি সাশ্রয়ী হব, অন্য ক্ষেত্রে অন্য কিছু হবে, কিন্তু আমার কম্পিউটারটা হবে বেস্ট কম্পিউটার, তাহলে আমি লিখে আরাম পাবো, আনন্দ পাবো। আমার কলমটি যেন তেন কলমে হবে না। হ্যাঁ, অনেকে যেন তেন কলমে লিখেছেন, কিন্তু একটি ভালো সুন্দর কলমে আমি লিখবো। এই যে জায়গাটা, এই যে সফিস্টিকেশনটি, এইটি কিন্তু আমি রবীন্দ্রনাথকে দেখেছি। অর্থাৎ রবীন্দ্রনাথ যেটি চাইতেন, এটার মধ্যে একটা সফিস্টিকেশন থাকতো। এই সফিস্টিকেশনটাই কিন্তু একটা মানুষের খুব বড় প্রয়োজন। এবং আমার ব্যক্তিগতভাবে, আপনার ব্যক্তিগতভাবে ওই জায়গাটি, আপনি যেটাকে ভালোবাসেন সেটাকে আপনি বেস্ট জায়গাটা দেবেন, সবচেয়ে বেশি মনোযোগটা দেবেন। ওই মনোযোগটা নিশ্চয়ই শুধু আত্মিক মনোযোগ না, আপনার সামর্থ্যেরও মনোযোগ থাকতে হবে, তাহলেই ওটাকে ভালোবাসা যাবে। ভালোবাসা কিন্তু শুধু মুখে ওই ফুল বেল পাতা দিয়ে হবে না, ওটার মধ্যে আরো বৈষয়িক জিনিসও যুক্ত করতে হবে, সেক্ষেত্রে আপনি অন্য জায়গা থেকে সাশ্রয়ী হবেন। রবীন্দ্রনাথ ওই সময়ে, ওই যুগে রবীন্দ্রনাথ ভ্রমণ করেছেন অন্তত পক্ষে 30টি দেশ। 30টি দেশে তিনি গেছেন, এবং একবার দুবার না, 68 বার তিনি গেছেন। ওই দেশগুলোতে কোনো কোনো দেশে একাধিকবার গেছেন, কোনো কোনো দেশে একবার দুবার গেছেন, এবং কোনো কোনো জায়গায় তো তাকে যেতে হয়েছে ইংল্যান্ডের মতো দেশে 7 বার তিনি গেছেন। যে ইংল্যান্ডে যেতে 6 মাস সময় লাগতো, রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে গেছেন তখন ইংল্যান্ডে যেতে 6 মাস সময় লাগতো, কারণ পুরো আফ্রিকাটা ঘুরে তারপর ইংল্যান্ডে যেতে হতো। এখন তো সেটা মাঝখান দিয়ে ক্যানেল করার কারণে জাহাজেও অনেক সময় কম লাগে। এই সময়ে রবীন্দ্রনাথ এমনকি আর্জেন্টিনায় গেছেন। রবীন্দ্রনাথের সেই আর্জেন্টিনার কথা জানি, আমরা আর্জেন্টিনার সঙ্গে যখন খেলা হয় তখন অনেকে আর্জেন্টিনার ভক্ত, আমি বলি হ্যাঁ, এটার একটা বড় কারণ বোধ হয় রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ আর্জেন্টিনার সেই যে ভিক্টোরিয়া ওকাম্পোর প্রেমে পড়েছিলেন, অথবা ভিক্টোরিয়া ওকাম্পোই তার প্রেমে পড়েছিল, যে কারণে ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি নাম দিয়েছিলেন বিজয়া, আমার বিজয়া তুমি। এবং তিনি সেই আর্জেন্টিনাতে, রবীন্দ্রনাথ ওই যুগে 2 বার গেছেন। এই সূত্রেই ভিক্টোরিয়া ওকাম্পো কিন্তু 1971 সালে, অনেক তরুণী ছিলেন তখন তিনি, পরবর্তীকালে তো তার বয়স বাড়ার সাথে সাথে 1971 সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহ করেছেন। আন্তর্জাতিকভাবে যে বিদেশিনীরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, এর মধ্যে ভিক্টোরিয়া ওকাম্পো একজন, যে কারণে তাকে মরণোত্তর কিন্তু সম্মান জানিয়েছেন বর্তমান সরকার যে বিদেশিদের, যারা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সমর্থন দিয়েছিলেন, সহায়তা করেছিলেন, যাদের সম্মান দিয়েছেন, এই সম্মানের একজন কিন্তু হচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো। এবং ভিক্টোরিয়া ওকাম্পো শুধুই রবীন্দ্রনাথের জন্যে, যে এইটা রবীন্দ্রনাথের ভাষার দেশ, অতএব এই দেশের স্বাধীনতার জন্য আমি কাজ করব, এই রবীন্দ্রনাথের বিজয়া কাজ করেছিলেন, সেই ভিক্টোরিয়া ওকাম্পো কাজ করেছিলেন। রবীন্দ্রনাথের কারণে আমাদের অনেক কিছু ঘটেছে। আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সেটা নিয়ে আলোচনা করার দরকার, অন্য সময় বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু আগে রবীন্দ্রনাথকে আমরা একটু জানি।